কখনো বিভ্রান্তি, কখনো উদ্বেগ, কখনো উৎকণ্ঠা, সব মিলিয়ে এই চলছে আমাদের দেশের রাজনীতিতে। তাহলে এই উদ্বেগ, উৎকণ্ঠা, বিভ্রান্তির কারণ কি শুধু নির্বাচনকে ঘিরে, নাকি গণভোটকে ঘিরে, নাকি জুলাই সনদের বাস্তবায়নকে ঘিরে? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আজকে আমরা আমাদের এই পর্বটিকে সাজিয়েছি বিভ্রান্তির রাজনীতি, উদ্বেগ, উৎকণ্ঠা এই বিষয়কে কেন্দ্র করে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ ফজলুল করিম মারুফ, প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের তিনজনকেই স্বাগত আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। যদিও শুরুতে বলছিলাম বিভ্রান্তির রাজনীতি, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি নিয়ে, কিন্তু হেলাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি কাদের নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে? ধন্যবাদ আপনাকে, আমাদের সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমাদের সাথী ছিলেন এবং তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে যে সকল দল আমাদের সাথে ছিলেন, তাদের মধ্যে যারাই আগ্রহী, যারাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ, সেই ধরনের সকল দলের সাথে আমরা জোট করব, এরকম আমাদের একটা মন মানসিকতা আছে, প্রোভাইডেড ওনারাও এটাতে ইন্টারেস্টেড হয়। কারণ বাংলাদেশের যেই 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে বৃহত্তর ঐক্য ছিল, এটা আমার পার্সোনাল ভিউ আমি বলছি, তো আমার মনে হয়েছে 5ই আগস্টের পরে কিছু কিছু জায়গায় খুব ট্রিভিয়াল কিছু ব্যাপার নিয়ে কিছুটা আমার মনে হয়েছে যে হয়তো ঐক্যটা আগের মতো সুদৃঢ় নেই। তা আমি বিশ্বাস করতে চাই সকল রাজনৈতিক দল, নতুন হোক বা বাংলাদেশে পুরাতন যেগুলো রাজনৈতিক দল আছে, সবাই মিলেই এই বাংলাদেশটাকে পুনর্নির্মাণ করতে হবে, আবার নতুন করে সাজাতে হবে, যাতে একটি সুন্দর স্বপ্নের এবং সোনার বাংলাদেশ আমরা করতে পারি। সেই লক্ষ্যে আবারও বলছি, স্বৈরাচার বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেই সকল দলই অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে যারাই আমাদের সাথে জোট করতে আগ্রহী, আমরা তাদের সাথে জোট নিয়ে আলাপ করতে কোনো অসুবিধা নেই। এটা একটি নির্বাচনী জোট, আদর্শিক জোট। এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা সবাই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, এবং আমাদের উদ্দেশ্য একটাই ছিল, দেশে স্বৈরাচার মুক্ত করা এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। ধন্যবাদ। সারওয়ার তুষার, একটু আপনার কাছে আসি। সেটি হলো যে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য এনসিপি জোট করবে না। তাহলে এনসিপি যদি জোট করতে যায় বা কারোর সাথে যদি জোটে যেতে চায়, তাহলে আসলে কতটি আসন দাবি করবে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে আমি শুভেচ্ছা জানাই। প্রশ্নটা কতটা আসনের সেটার না, প্রশ্নটা হচ্ছে যে আপনি সম্ভবত আমাদের কোনো একজন নেতার উদ্ধৃতি সার্জিস আলম বলেছেন, তার কথাটার মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র 2-1টা আসন নেওয়ার জন্য, 3-4-5টা আসন নেওয়ার জন্য কারো একটা সাথে চলে গেলাম, এটা ঘটবে না। যাদের সাথেই আমাদের সমঝোতা হোক বা জোট হোক, সেটার পেছনে কোনো একটা বৃহত্তর কারণ থাকবে। দেশের স্থিতিশীলতা, দেশের গণতান্ত্রিক সংস্কার, এবং আমাদের যে বাংলাদেশের মানুষ যে কারণে গণঅভ্যুত্থান করেছে বা করতে বাধ্য হয়েছে, এই ধরনের পরিস্থিতি যেন ফেরত না আসে, সেই ধরনের একটা শাসনতান্ত্রিক নিশ্চয়তা মানুষকে দেয়া, হ্যাঁ, এবং অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করা। এই যে কতগুলো, যেমন আমাদের 24 দফা আছে, প্রত্যেকটা দলেরই কিন্তু আরও বিভিন্ন দফা আছে। তো এগুলোর সাথে যাদের সাথে আমাদের ন্যূনতম ম্যাচ করবে, তাদের সাথে আমাদের আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা সমঝোতা, জোট যেটাই হোক, এটা করব না, এরকম করে আমরা কখনো দরজাটা কখনো বন্ধ করি নাই। আর বাংলাদেশে এবার যে কনটেক্সটে নির্বাচন হতে যাচ্ছে, এই কনটেক্সটে কোনো দল, ইনক্লুডিং বড় দল, বড় 2 দল বা বড় 3-4 দল, যাদের কথাই বলেন, কেউই এবার একক নির্বাচন করবে না। কেউ একক নির্বাচন করবে না, প্রত্যেকেই কারোর সাথে একটা অ্যালায়েন্স তৈরি করছে, সমঝোতার ভিত্তিতে কিংবা জোটগত ভিত্তিতে, যেটাই হোক। তার মানে হচ্ছে কিছু কিছু দল আছে, আপনি দেখবেন, যেটা একটু শুনতে একটু তিক্ত মনে হলেও এটা বাস্তব, যে সাইনবোর্ড সর্বস্ব কিছু দল আছে, 1 ম্যান আর্মি, 1 ম্যান পার্টি। এরা একটা আসন নেওয়ার জন্য নির্লজ্জভাবে অন্য দলের তোষামোদি করে। এটা আমরা কমিশনও দেখেছি, তাদের নিজস্ব কোনো পজিশন থাকে না। সার্জিসের কথাটা ওখান থেকে এসেছে যে যদি কারোর সাথে জোটে যাই, যদি কারোর সাথে আমরা সমঝোতা করিও,
সেটা এই 2-3টা আসন, শুধুমাত্র কজটা শুধু আসন হবে না, এটার পেছনে আরও অনেকগুলো কারণ থাকবে। এবং আমরা অবশ্যই পরবর্তী যে পার্লামেন্টারি যে ফ্রেম দাঁড়াচ্ছে বাংলাদেশ আগামী ইলেকশনের মধ্য দিয়ে, এখন যেমন এক ধরনের একটা পলিটিক্সের একটা ফ্রেমওয়ার্ক আছে না, যে এখানে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হচ্ছে, সরকারের সাথে তারা সহযোগিতা করছে, এটা হচ্ছে এখনকার ফ্রেম। পোস্ট ইলেকশন ফ্রেমটা কি, আপনার মোটা দাগে এটা হলো পার্লামেন্টারি একটা ফ্রেম তৈরি হবে। এই পার্লামেন্টারি ফ্রেমে এনসিপি একটা গুরুত্বপূর্ণ অংশীদার কিংবা গুরুত্বপূর্ণ মানে পক্ষ হতে চায়, ঠিক আছে? হ্যাঁ, তো সেই রোল নিতে চাই, এইটাই হচ্ছে আমাদের আপাতত পরিকল্পনা। এবং সেই ক্ষেত্রে আমরা বলেছি যে প্রাথমিকভাবে আমরা যেহেতু এই নির্বাচনটা আমরা করছি কোন কনটেক্সটে, যে আমাদের 1 বছর হওয়ার আগে আপনাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে, দলের 1 বছর হওয়ার আগে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে, এটা খুব সহজ ব্যাপার না। ফলে সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতি দুটো কিন্তু একই জায়গায় আছে। এইটা আমরা অর্জন করার পরে তারপর যদি কারোর সাথে আমাদের মানে ব্যাটে বলে মেলে, এটা সবসময় তো শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কখনোই চূড়ান্তভাবে হ্যাঁ বলে দেওয়া যায় না, চূড়ান্তভাবে না বলে দেওয়া যায় না। যদি সেটা হয় তখন আমরা সেটা ভেবে দেখব। ধন্যবাদ। একটু ফজলুল করিম মারুফ আপনার কাছে আসি। সেটা হলো নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করা হবে, এরকম একটি ঘোষণা চাই হচ্ছে জামায়াত ইসলাম। এই জিনিসটার সঙ্গে আপনারা কতখানি একমত, বা আপনারা আসলে এরকম কিছু চান কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করছি। তো জামাতের কে বলছে ওটা নিয়ে আসলে আমি না বলি, আমার মানে আজকে যে আপনার যে শিরোনামটা নিয়ে আমি বলি, দুজনের কাছে ক্ষমা আগের থেকে চেয়ে নিচ্ছি। সেটা হলো যে বিভ্রান্তি বলছেন না, আমার কাছে বাংলাদেশে বর্তমানে 2টা বড় বিভ্রান্তি মনে হয়। একটা বিভ্রান্তি হলো যে এনসিপি যখন আসলো নতুন করে, তারা নতুন বাংলাদেশ, নতুন নয় বন্দোবস্ত এবং নিউ রিপাবলিকের কথা বললো। আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম। কারণ কি দেখেন, একটা দল গঠনের যে প্রক্রিয়া, নেতৃত্বের চর্চার যে ধরন, নেতা এবং কর্মীদের দল করার যে কারণ ইত্যাদি সব যদি আপনি ধরেন, একটা প্যারাডাইম ধরেন, সেই প্যারাডাইমে বিনয়ের সাথে বলতে হয় বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে অবস্থান করে। তার মানে এটা পুরাতন একটা বন্দোবস্ত, প্যারাডাইম বা বন্দোবস্ত যাই বলেন। এনসিপির থেকে আমরা নতুন বন্দোবস্ত আশা করছিলাম, খুব আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু এখন এই জোটের রাজনীতি দেখা যাচ্ছে যে সালাউদ্দিন সাহেব বলছেন যে বিএনপির সাথে এনসিপির সাথে একটা জোটে আলোচনা হচ্ছে। এইটা আমার কাছে বড় বিভ্রান্তি মনে হয়। দ্বিতীয় বিভ্রান্তিটা হলো যে জুলাইটাকে কিভাবে দেখা হবে। হ্যাঁ, তো বিএনপি সবসময় মনে করে জুলাই হলো একটা সরকার পড়ছে, তারপরে এই সরকারের বৈধতা আসছে কেমনে, সংবিধানের 106 দিয়ে সংসদ আমাদের কি বলে এটাকে বিচার বিভাগের একটা মতামতের প্রেক্ষিতে সরকার গঠন হয়েছে। আসলে কি জুলাই তাই? সরোয়ার ভাইরা ছিলেন, আমরাও ছিলাম জুলাইতে। জুলাই তার চেয়ে অনেক বড় কিছু, একটা বিপ্লব ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল, যে গণ অভ্যুত্থানের চাহিদা ছিল যে শেখ হাসিনার পতন করা, একই সাথে দীর্ঘমেয়াদে যেন বাংলাদেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র না আসে সেই ব্যবস্থাটা নেওয়া। এই দুইটা বিভ্রান্তির কারণ এখন যেটা হয়েছে যে এবারে যে জুলাই সনদ হয়েছে, অনেকগুলো বৈঠক হয়েছে, সরোয়ার ভাইরা সেখানে অবস্থান ছিলেন, আমাদের পার্টি থেকে ছিল। জুলাই সনদটা এখন কি দাঁড়াইছে দেখেন তো ভাই, যেটা দাঁড়াইছে সেটা হলো মতামতের একটা দলিলপত্র। হ্যাঁ, এখন যদিও পরবর্তীতে আজকে দেখলাম যে একটা বাস্তবায়ন রূপরেখা গেছে, সেটা সুন্দর, কিন্তু সেই সুন্দরের মধ্যে অনেকগুলো এখনো ফাঁক রয়ে গেছে। সেটা হলো যে যদি পরবর্তী সংসদ বাস্তবায়ন না করে কি হবে সেটা বলা নাই, এরপরে ঘোষণাটা কে দেবে সেটা বলা নাই, এরপরে হলো গণভোটটা কখন হবে এটা বলা নাই। সার্বিকভাবে ভাই যেটা বললেন যে জুলাইয়ের পরে ঐক্য গড়ে উঠছে, ঐক্যটা খুবই সুন্দর। ফ্যাসিবাদ, সবাই আমরা ফ্যাসিবাদ বিরোধী, তাও ভালো কথা। সংসদীয় রাজনীতিতে সব দল একসাথে থাকাও যায় না, ভিন্ন দল থাকতে হয়। কিন্তু মূল যে চাহিদাটা, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ না আসুক, এই রাস্তাটা নিশ্চিত করা যায় নাই। এটাই আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তিকর। এবং আমার বারংবার মনে হয় যে জুলাইতে যে রক্তটা গেছে, সে রক্তটা বৃথা হওয়ার দিকে আমরা যাচ্ছি। বলছি দেখেন, আগামী সংসদ যারা আসবে, সেই সংসদ এই জুলাইটাকে জুলাই সনদটাকে বাস্তবায়ন করবে। আপনি খুব বিনয়ের সাথে বলেন বাংলাদেশের নির্বাচন কেমনে হয়, সেই পদ্ধতি একটুও বদলাইছে? এখনো কেন্দ্র দখল হবে, টাকা দিয়ে ভোট কেনা হবে, জোর জবরদস্তিকে ভোট দেওয়া হবে। সেইটা আমরা যারা ভিন্ন রাজনীতি করতে চাই তারা আমরা কোনোভাবেই পেরে উঠবো না। আমরা ভাই মাঠে রাজনীতি করে দেখছি, অনেক মিষ্টি কথা, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া হয় তখন যেই অস্থিরতা তৈরি হয়, সেটা আমাদেরকে জীবন দেওয়া ছাড়া ঠেকানোর কোনো উপায় থাকে না। তো তাই যদি হয়, তাহলে আগামী নির্বাচন গঠন হচ্ছে, পুরনো বন্দোবস্তে যারা যাচ্ছে তারা গিয়ে কি নতুন একটা বন্দোবস্ত আনবে? আমরা আশা করতে চাই, কিন্তু 90 আমাদেরকে হতাশ করে। এই হলো বিভ্রান্তি। আর জামাতের কথা যেটা বলছে এটা ক্লিয়ার না, জামাতের কথা জামাতের নেতৃত্ব। জি, ধন্যবাদ। আপনার এই বিভ্রান্তি নিয়ে আমরা প্রথম একটু হেলাল ভাই আপনার কাছে আসতে চাই। ওনার বেশ কয়েকটি বিভ্রান্তি আছে, আপনিও নিশ্চয়ই শুনলেন। প্রথমত জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন,
এবং একই সঙ্গে নয়া বন্দোবস্ত পুরনো বন্দোবস্ত এরকম বেশ কিছু বিষয় নিয়ে ওনার বিভ্রান্তি আছে। ধরেন যে একটি রাজনৈতিক দলেরই যদি এরকম বিভ্রান্তি থাকে তাহলে জনগণের বিভ্রান্তিটা এর চেয়ে অনেক বেশি হওয়ার কথা। আপনি এটার সঙ্গে একমত হবেন কিনা? না, আমি ওনার সাথে আমি সম্মান রেখে আমি পুরোটাতেই দ্বিমত পোষণ করছি। ওনার দল বিভ্রান্ত হতে পারে, উনিও বিভ্রান্ত হতে পারেন, ওনার নেতারা বিভ্রান্ত হতে পারে, যেটা ওনাদের সামগ্রিক বক্তব্য দেখলে আমরা দেখি। শুরুতে উনি বললেন আওয়ামী লীগ আর বিএনপি দুটোটা একই বন্দোবস্তের দল। নো, ইটস নট। কেননা আওয়ামী লীগের রেজিমে বা অবৈধ শাসনামলে যা যা হয়েছে, ইট কম্পেয়ার্স টু নো ওয়ান এলস ইন দিস ওয়ার্ল্ড। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রবাহ একটা না, সিরিজ অফ ইভেন্টস ওরা যা করেছে, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড থেকে আমি বলতে থাকলে তো পুরো এপিসোডই লেগে যাবে। বাট মূল কথা যদি বলেন, শাপলা চত্বর থেকে নিয়ে বিডিআর পিলখানা থেকে নিয়ে করাপশন থেকে নিয়ে মানি লন্ডারিং থেকে নিয়ে গুম, হত্যা, খুন এবং লাস্টলি অগাস্টে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যতগুলো নিরীহ প্রাণ তারা নিয়েছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশ নিয়েছে কিনা আমার জানা নেই। একদম এক্স্যাক্ট একটা এক্সাম্পল দিই। 5ই ফেব্রুয়ারির নির্বাচনে যদি এই সেম মেন্টালিটি বিএনপির থাকতো, বিএনপি জীবনেও রিজাইন করতো না। এখানে কোনো সুযোগই ছিল না গভর্নমেন্ট ফেলার। এই পরিস্থিতিতে যেতে পারতো। তো প্রত্যেকের একটা ওপিনিয়ন থাকবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। উনি ওনারটা বলবেন, আমি আমারটা বলবো। তো বিভ্রান্তের জায়গাটাতে আমি ওনার সাথে দ্বিমত করছি সম্মানের সাথে, যে দিস ইজ মাই ফিলসফি। আমি খুব পজিটিভ মানুষ, আমার দলও পজিটিভ পলিটিক্স করে। আমরা এটা মনে করতে চাই না যে এখনো এসব ফ্রডবাজির জায়গা রাজনীতিতে এখন আছে, যে আমি একটা জিনিস পাবলিকলি কমিট করলাম, ইলেকশন হওয়ার পরে বললাম যে না, কিছু মানবো না। আমার মাথায় এটা থাকতে হবে যে 5 বছর পরে আবারও একটা ভোট অনুষ্ঠিত হবে, ওখানে আবার আমার জনগণকে ফেস করতে হবে। তো এই জায়গাটাতে রীতিমতো যদি মানসিক বিকারগ্রস্ত কেউ না হয় বা সাইকোপ্যাথ কেউ যদি না হয়, মানুষের দেওয়া কথার থেকে মানুষ ফেরত আসবে, যেখানে একটা ন্যাশনাল কনসেনসাস হয়েছে সবার ঐক্যমতের ভিত্তিতে। এখানে কিন্তু 90-এর হতাশার কথাও কিন্তু আসলে বলা হয়েছে। না, 90-এর হতাশার কথা বাংলাদেশ কি ওভারনাইট সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা আমেরিকা হয়ে যাবে? হবে না। ইটস এ প্রসেস। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আপনি এখন যে জুলাই চার্টার হয়েছিল বা আমরা যেটা ঐক্যমত মেজরিটি পলিটিক্যাল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, যদি আমরা ওইভাবে চিন্তা করি, বড় ছোটতে না যাই, এভরি পলিটিক্যাল পার্টি হ্যাজ ইটস ওন সেগমেন্ট অফ ফলোয়ার্স, দেশে তাদের সমর্থক ভক্ত আছে, এটা আছে। তো এইটা করে ন্যাশনাল একটা কনসেনসাসে এসে এইটাকে 90-র সাথে কম্পেয়ার করা, এই দেশটা তো ডে বাই ডে ইভলভ করছে। এই যে আন্দোলনটা হয়েছে, এর আগেও ছাত্রদের অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের ডাইমেনশনটা কিন্তু ডিফারেন্ট ছিল। এখানে পুরো দেশ 18 কোটি মানুষ একটি অবৈধ শাসনামলের বিরুদ্ধে জেগে উঠেছে। আওয়ামী লীগকে তো রাজনৈতিক দলই বলা যায় না। আওয়ামী লীগকে তো যদি আপনার বলতে হয়, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দেম অ্যাজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। ওরা তো এটাকে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ বানিয়ে ফেলেছে। এদের যে লুটপাট, এদের যে এইটার সাথে তো আপনি বাংলাদেশের অন্য কোনো গণতান্ত্রিক দলকে কম্পেয়ার করাটা, আমার মনে হয় এটা সবাইকেই অপমান করা হচ্ছে। এই আওয়ামী লীগের সাথে কারো কম্পেয়ার করা যাবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আমি এখন ওদেরকে স্বীকৃতি দিতে আমি মনে হয় এটা ঠিক হবে না। কারণ তারা যে অপরাধ করেছে, দল হিসেবেও ব্যক্তি হিসেবে এটা অলরেডি বিচার হবে আমি বিশ্বাস করি। তাদের তো ব্যক্তিদের বিচার হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচারগুলো হওয়া দরকার। তো ওই কম্প্যারিজনে না যায়, এত নেগেটিভিটিতে না যাই। আমার মনে হয় যে নতুন যে রাজনৈতিক ধারা, ইটস নট অ্যাবাউট changing all the political parties from before. You cannot delete history, you can only learn from them and move forward for a better future. ধন্যবাদ। সারার তুষার, একটু আপনার কাছ থেকে আসি। আমাদের মারুফ ভাইয়ের একটা বিভ্রান্তির কথা তিনি বলছিলেন, এবং যদিও আপনার 90-এর সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু তারপরেও আসলে 24 পরবর্তী সময়ে আপনাদের রাজনীতিও কি আসলে বিভ্রান্তি তৈরি করতে পারে বা মানুষের মনে হতাশার জায়গা তৈরি করতে পারে? না, আমাদের বিভ্রান্তির কোনো সুযোগ নাই। এই যে ভাই বললেন, মারুফ ভাই বললেন যে মতামতের দলিলপত্র, জুলাই সনদ, তো এই কারণেই তো আমরা সাইন করতে গেলাম না। মারুফ ভাইয়ের দল ইসলামী আন্দোলন তো সাইন করেছে। আমরা কি বলেছি যে এটাকে শুধু ওই 90-এর 3 জোটের রূপরেখা, আমি ওনার সাথে একমত যে এটাকে 90-এর 3 জোটের, আমি তো আবার 34 বছর পরে আবার একই জায়গায় ফেরত যেতে পারি না। তাহলে ওইটা কি ছিল? এটা শুধুমাত্র কতগুলো ফাঁকা ওয়াদা এবং তারপরে এগুলো একটা পূরণ হয় নাই। আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, এটা হচ্ছে একদম আমাদের কোর পলিটিক্স এই মুহূর্তের। তো সে কারণে এটার যেহেতু নিশ্চয়তা আমরা ওই সনদের ডকুমেন্টের মধ্যে দেখি নাই, আমরা সাইন করি নাই। হ্যাঁ, আমরা একা এই ক্ষেত্রে, কিন্তু আমরা সাইন করি নাই।
মানে এখানে কোনো দুই ধরনের হয় এসপার অথবা ওসপার। তো না, মারুফ ভাইয়ের যে বক্তব্য সেটা যদি ঠিক হয়ে থাকে, এটাকে মতামতের দলিলপত্র তো আমরাও দেখতে চাই না, তাহলে তো আমি প্রশ্ন করবো যে ওনার দল এটা নিশ্চিত করার জন্য কি করেছেন, বা এখন এই মুহূর্তে তারা এটা নিশ্চিত করার জন্য কি করছেন। ঠিক আছে, বরং এটা আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, এই যে পিআরের জিনিসটা ওনারা ঢুকিয়েছেন এই ইয়েতে, আপনার হুট করে যখন আমরা আলোচনাটা করছি, পিআরটা এসেছিল একটা খুব স্পেসিফিক এজেন্ডা নিয়ে। কোথায় পিআর? আপার হাউসে পিআর। আপার হাউসে পিআর কেন? কারণ খেয়াল করবেন, বাংলাদেশ কিন্তু একটা ইউনিটারি স্টেট। পৃথিবীর যতগুলো দেশে আপার হাউস আছে সবগুলো হচ্ছে ফেডারেল স্টেট, কিন্তু আমরা এখানে আপার হাউসে নিয়েছি খুব একটা স্পেসিফিক এজেন্ডায়। দেখবেন আপার হাউসে কিন্তু ল মেকিংয়ে কোনো ভূমিকা থাকবে না, কিছু অ্যাডভাইস তারা দিতে পারবে, কিন্তু ল মেকিং করবে ওই লোয়ার হাউসই। তাহলে আপার হাউস কি করবে? আপার হাউস হচ্ছে ওই যে আপনার 2/3 থাকলে একটা দলের কাছে তারা সংবিধানের যে কোনো ধরনের সংশোধনী করতে পারে, এটা যেন তারা না পারে। যেহেতু পিআর হলে সব দলের এখানে রিপ্রেজেন্টেশন থাকবে, তাহলে সেক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আপনি সবাইকে ইনক্লুড করবেন। দ্যাট ওয়াজ দি এজেন্ডা। হঠাৎ করে তারপর যখন আমরা লোয়ার হাউসে পিআরের দাবি নিয়ে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলাম সহ আরও কিছু দল নেমে পড়লো, তখন যেটা দাঁড়ালো, টকশোতে আমাদেরকে লম্বা সময় আলাপ করতে হয়েছে কোন দেশে পিআর আছে, কোন দেশে সফল হয়েছে, কোন দেশে বিফল হয়েছে, আমাদের দেশে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন আপার হাউসে পিআরটা হচ্ছে একটা ন্যাশনাল এজেন্ডা এবং একটা রিফর্মের এজেন্ডা, কারণ আপনি সংবিধান সংশোধনের এই অ্যাবিউসিভ পাওয়ারটা আটকাতে চান। ওয়ারেজ এই পিআর ইন দ্য লোয়ার হাউস এটা হচ্ছে আসলে একটা পার্টিজান এজেন্ডা, যে আপনার কাছে 15% ভোট থাকলে আপনি 45টা আসন পাবেন, মানে আসন বাড়ানো কমানো। এবং এটা এত নতুন একটা এক্সপেরিমেন্ট যে আপনাকে অনেকগুলো জিনিস যাচাই বাছাই করে তারপর ওখানে যেতে হবে। যেমন এটার সাথে ঘোরতর সম্পর্ক আছে স্থানীয় সরকারের। আপনি আসন থেকে এই মুহূর্তে সংসদ সদস্য উঠিয়ে নেবেন, আসন ভিত্তিক সংসদ সদস্য উঠিয়ে নেবেন, জনগণের কাছে তাহলে কি ধরনের জনপ্রতিনিধি থাকবে? এটা একটা প্রশ্ন আসে না? তো সেই স্থানীয় সরকার যদি আপনি সেভাবে ঢেলে না সাজান, তাহলে কিন্তু লোয়ার হাউসে পিআর ইট উইল ব্যাকফায়ার এবং মানে অনেক ইনস্টেবিলিটিও তৈরি করতে পারে। তো হুট করে যখন, আমি বলছি না যে পিআর কোনোদিন আমরা ওই মেথডে যেতে পারবো না, কিন্তু পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন মিক্সড ওয়েতে গেছে, মানে পিআর প্লাস এই যে এফটিটিপি, এই দুটো একসাথে। কিন্তু হঠাৎ করে যখন এই দাবিটা চলে আসলো, তখন কিন্তু এইটা একটা বিভ্রান্তি তৈরি করেছে। এটা ভাইরা স্বীকার করেন কিনা আমি জানি না, এই যে লোয়ার হাউসে পিআরের দাবিটা ওনারা নিয়ে এসছেন হঠাৎ করে, এটা একটা মানে গ্রস একটা মানে বিভ্রান্তি তৈরি করেছে। এবং বিএনপি এখানে স্কেপটিক্যাল হয়ে গেছে অ্যাবাউট দি আপার হাউস পিআর। আদারওয়াইজ আমি মনে করি যে আপার হাউস পিআর মানে এটাতে অ্যাগ্রি করলে বিএনপির কোনো ক্ষতি ছিল না। এখন আমি মনে করি যে তারা এটা অ্যাগ্রি করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে যে অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন এগুলো মোটা দাগে খুব বেশি এখানে কমেন্ট করার কিছু নেই, কিন্তু এই যে মতামতের দলিলপত্র না হওয়ার জন্য আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি, এটার ক্ষেত্রে কিন্তু ইসলামী আন্দোলনকে আমরা ভেবেছিলাম যে আমরা এখানে পাবো তাদেরকে, কিন্তু তারা কিন্তু এখানে সাইন করে বসে আছে। তো আপনি এখন কিভাবে, যেমন ধরেন জামায়াত ইসলাম, এটা বলে শেষ করি, জামায়াত ইসলাম বলতেছে যদি আইনি ভিত্তি নিশ্চিত না করেন তাহলে আমরা ওই সাইন উইথড্র করবো। তো ভাই আপনি সাইন করে তারপর কিভাবে উইথড্র করবেন? তো আগেই তো আপনাকে নিশ্চিত করতে হতো, তাহলে আপনি আগে নিশ্চিত না করে গেলেন কেন এখানে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। জি, আমরা শেখ ফজল করিম মারুফ তার কাছ থেকেও শুনবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন ফিরছি আবারও আলোচনায়। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধ্যমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সাথে আছে রিশাদ হাসান। আমরা একটু শেখ ফজল করিম মারুফ আপনার কাছে যেতে চাই। ঠিক বিরতির আগেই আমরা যেটা শুনছিলাম যে সরওয়ার তুষার বলছিল যে আপনারা আসলে জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়, বা আমি একটু আগের থেকে অল্প একটু সূত্র ধরে বলি। জি, প্রথমত হলো যে আমি বিভ্রান্ত, আমার দল বিভ্রান্ত, সেটা তা না। এই বিভ্রান্তিগুলো আছে, সেই বিভ্রান্তিগুলো সরাই ফেলতে হবে বলে আমার দাবি। আর বিএনপি আওয়ামী লীগের যে প্যারাডাইমটা বলছি, চরিত্রগত হবে তো আওয়ামী লীগের মতো দল নিকৃষ্ট দল বেশি হয় না, কিন্তু প্যারাডাইম বা বন্দোবস্তের দিক থেকে আমি বলছি। আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে দল কেন করে, দলের নেতৃত্ব কী করে গঠন হয়, ক্ষমতা কী করে এক্সারসাইজ হয়, এই বিষয়গুলোতে। তারপরেও প্যারাডাইম এক হলেও অনেক ভালো খারাপের পার্থক্য আছে। এবার ভাই যেটা বললেন না যে এই যুগের সুযোগ নাই, কথা একটা বললাম পরে সেটা বাস্তবায়ন করলাম না, সে সুযোগ নাই। আমার ক্ষেত্রে মানে কষ্ট লাগে কি, আপনি আমাদের রাজনৈতিক দলগুলো ইশতেহারগুলো কি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে দেখছেন, এত চমৎকার চমৎকার ইশতেহারে বাক্য, তা যদি 10 ভাগও বাস্তবায়ন হয় বাংলাদেশ অনেক দূর আগায় যায়, কিন্তু কেউ কিন্তু ইশতেহার বাস্তবায়ন করে না। ফলে আমি নিজেও রাজনীতি করি, তারপরে বলি দেখেন এবারে জুলাই আন্দোলনটা কিন্তু রাজনীতিবিদদের নেতৃত্ব হয় নাই। মানে অবস্থাটা এমন ছিল, রাজনীতিবিদরা বরং আন্দোলনটাকে সফল করার জন্যই আন্দোলনের সাথে তাদের প্রকাশ্য মানে সম্পর্কহীনতা ঘোষণা করতে হয়েছে। মির্জা ফখরুল সাহেব আবার ঘোষণা করছেন আন্দোলন সফল করার জন্য। তার মানে কি, এটা অরাজনৈতিক আন্দোলন। বাংলাদেশের রাজনীতিবিদদের এই যে বারবার কথার হেরফের করে, সেটা মানুষ আসলে আস্থা রাখতে পারে না। সেজন্য জুলাই সনদ নিয়েও আমি আসলে রাজনীতিবিদদের উপরে আস্থা রাখতে চাই না, এবং বাংলাদেশ আসলে ডে বাই ডে উন্নত হয়নি, আর খারাপের দিকে গেছে। এখন বাইর সাথে আমি একটা কথা খুবই একমত যে আওয়ামী লীগ এটা আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া দল। কিন্তু এটা যদি হয় তাহলে এর পরের প্রশ্ন আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যখন আসে, তখন বিএনপি থেকে কেন বলা হয় যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধ করতে চাই না।
আমরা বারংবার বলে আসছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না, এটা রাজনৈতিক দল না। যদি তাই না হয় তাহলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার প্রশ্ন ওই নীতি কথাই তো আওয়ামী লীগের ক্ষেত্রে আসে না। তো আমার মনে হয় আওয়ামী লীগের বিবেচনার ক্ষেত্রেও এই ভুলটা হচ্ছে, আমরা সেটা মানে না রাখি। দ্বিতীয় কথা হলো যে আমরা কি করছি, হ্যাঁ ভাই তোষার ভাই যেটা প্রশ্ন করলেন, আপনি যেটা প্রশ্ন করলেন যে জুলাই সনদের নিশ্চয়তা বাস্তবায়নের নিশ্চয়তা আমরা কি করছি, এখানে দেখুন দুটো বিষয়। একটা হলো আল ফিতনাত আসাদ্দু মিনাল কতল, আমি আগেও একবার আপনার এখানে বলেছিলাম যে জুলাইয়ের পরে যে ঐক্যমত্যটা গড়ে উঠছে, এখন এনসিপি যায় নাই, আমরাও যদি না যাই তো আমাদের জুলাই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে একটা ফাটল দেখা যাবে, সেজন্য আমরা গেছি। আবার একই সাথে সাথে ওই দিনই নাহিদ ভাই যে অবস্থানটা পত্রিকায় আসছে, সাংবাদিক সম্মেলন করছে, সেটা আমার আইডি থেকে, আমার পেজ থেকে সেটা প্রকাশ করে সমর্থন জানানো হয়েছে। আপনি জানেন যে দলের প্রচার সম্পাদকের আনুষ্ঠানিক সেটা কিন্তু দলের অবস্থান হয়। আমাদের অবস্থা এটা ছিল যে আমরা যাই, যে সংহতিরে দেখা যাক, একই সাথে সাথে এনসিপির অবস্থানকে বারংবার স্বাগত জানাইছে যে চাপে রাখার দরকার। দ্বিতীয়ত হলো স্বাক্ষর করে আসার পরে অব্যাহতভাবে আমরা যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি আজকে হলো সারা দেশে দেশে আমাদের বিক্ষোভ মিছিল, আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি যে যেন বাস্তবায়নটা ঠিকঠাক মতো হয়। আর পিআর নিয়ে কথা আসছে, ভাই আমরা পিআর নিয়ে সেই 2008 সাল থেকে আন্দোলন করি, 23, 24, 22 সবসময় আমরা পিআরের কথা বলছি, এবং আমাদের পিআরে কখনো উচ্চ কক্ষ বাদ ছিল না, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষের পিআর নিয়ে আমরা আলোচনা করছি। এবং এটা আজকে সরাত তোষার মনে করছেন যে আমরা এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল দুই কক্ষে পিআর চাপার যে আন্দোলন, সেখানেও যারা পিআর চায় না তারা একটু করে বাধ্য হয়েছে যে উচ্চ কক্ষে পিআর দেওয়ার জন্য। এখানে একটা বিষয় দেখবেন যে উচ্চকক্ষে পিআর হয়েছে, কিন্তু ভাই যেটা বলছেন সংবিধান সংশোধনের যে ক্ষমতাটা কোন একক দলের কাছে না যাক, সেখানে পিআর আসলে উচ্চকক্ষে সংবিধান সংশোধন করতে কতটুকু মেজরিটি লাগবে, সেখানে কিন্তু মানে 2/3 মেজরিটি এখন আসে নাই, মানে বিএনপি বোধহয় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। সেখানে হলো কি যদি স্বাভাবিক মেজরিটি হয় তাহলে সেখানে সংবিধান সংশোধন করা যাবে। ফলে উচ্চকক্ষ পিআরের প্রধান যে লক্ষ্যটা তুষার বলছেন সেটাও কিন্তু আসলে মানে নিশ্চিত করা যাচ্ছে না। এই জন্য আমরা পিআর চাইছিলাম যে পিআর যদি হয় এটা, তাহলে বাংলাদেশে কখনোই আর কোনো ষড়যন্ত্র আসবে না, সেটাই আমাদের আসলে। ধন্যবাদ। আমি একটু সারাত তুষার আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত আমরা যতবার এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেছি, এই টকশোতে যখন কথা বলেছি, ঘুরে ফিরে এসেছে বিএনপি সর্বোচ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যখন নির্বাচনী জোটের প্রশ্ন আসছে, সর্বোচ্চ নোট অফ ডিসেন্ট দেওয়া দলের সঙ্গে এনসিপি কি জোটে যাবে? আমরা কি এরকম কিছু এখনো ঘোষণা করি নাই। আমরা বলেছি, আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে যেহেতু এই নির্বাচনটা আমাদের জন্য সাংগঠনিক বিস্তৃতিরও একটা উপলক্ষ, ফলে আমাদের প্রাথমিকভাবে চাওয়াটা হচ্ছে 300 আসনে প্রার্থী দিই বা না দিই, 300 আসনে প্রার্থী আগে সেট করতে হবে, যারা প্রার্থী হওয়ার মতো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যারা এই মুহূর্তে দলে আছে, যারা আমরা প্রতীক পাওয়ার পরে আমাদের নিবন্ধন হওয়ার পরে দলে আসার জন্য অপেক্ষা করছেন, এই ধরনের লোকেদেরকে আমরা আগে ওই 300 আসনে যদি দিতে পারি, তাহলে ওই প্রত্যেকটা আসন কেন্দ্রে কিন্তু আমাদের মানে সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং পরবর্তীতে ইলেকশন সেন্ট্রিক কোনো জোট, এইটা আমাদের মধ্যে খুব মানে ঘোরতরভাবে এই চেষ্টা আছে যে আমরা বিএনপি, জামায়াত ইসলাম, এই যে দ্বিদলীয় ব্লক, এটার বাইরে এসে থার্ড একটা ব্লক করা, এটা আমরা, এটাও কিন্তু আপনার এখানে আমি বহুবার বলেছি। ফলে এই ইলেকশনের জোটের ব্যাপারে কিন্তু আমাদের এখনো কোনো ডিসাইসিভ পজিশন নাই। চূড়ান্তভাবে কোনো কিছুকে হ্যাঁ বলে দেয়া, চূড়ান্তভাবে কোনো কিছুকে না বলে দেয়া, কোনোটাই আমরা করি নাই। জোটে যাব কিংবা জোটে যাব না, কোনোটাই আমরা এখনো চূড়ান্ত করে বলি নাই। আমরা আমাদের মতো করে আগাচ্ছি। এছাড়া আপনার আরেকটা প্রসঙ্গ ছিল সম্ভবত, আরেকটা আমার প্রসঙ্গ একটাই ছিল, আচ্ছা নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, নোট অফ ডিসেন্টে বলি। নোট অফ ডিসেন্টের প্রসঙ্গটাতে আমরা তো এখনো বিএনপি সমালোচনা করছি এই বিষয়ে। ওই মারুফ ভাই বলেছেন যে আপার হাউসে পিআর, বিএনপি কিন্তু এখন আপার হাউসে পিআর মেনে নেয় নাই, এবং আমি যে একটু আগে একটু হার্শলি ওই লোয়ার হাউসে পিআরের দাবিটাকে সমালোচনা করলাম, এটা হলো এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আপার হাউসে পিআরের ব্যাপারেও যে বিএনপি স্কেপটিক্যাল হয়ে গেছে, এটার কারণ হচ্ছে এই লোয়ার হাউসে পিআর। তারা মনে করছে যে আপার হাউসে পিআর হবে, তারপরের দিন আবার লোয়ার হাউসে পিআর দাবি তোলা হবে, কিন্তু এটা কিন্তু আমাদের এজেন্ডায় ছিল না বা আলোচনার মধ্যে ছিল না। কনসেনসাস কমিশনের যে সুপারিশ, সেখানেও কিন্তু আপার হাউসে পিআরের কথা এসেছিল। ফলে যখন আপনি লোয়ার হাউসে পিআর নিয়ে এসেছেন, তখন এটা আসলে একটু ডাইলুট হয়ে গেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে আমরা তো মনে করি যে, আমি একটু আগে বললাম কিন্তু যে আপার হাউসে পিআর যে বিএনপি রাজি হচ্ছে না, এটা খুব অদ্ভুত। এটা রাজি হলে তাদের কোনো ক্ষতি নাই, বা কারোরই কোনো দলের কোনো ক্ষতি নেই, বরং বাংলাদেশের লাভ আছে কি, যে বাংলাদেশে আপনি বহুদলীয়, বিএনপি রাজনীতি কি বহুদলীয় গণতন্ত্র শুরুকাল থেকে, তাই না? আপনি আপার হাউসে পিআর মানে ধরেন একটা দলে 10% ভোট আছে, একটা দলে 20% ভোট আছে, একটা দলে 40% ভোট আছে, কোনো দলে 3% ভোট আছে। এই সমস্ত দল কিন্তু আপার হাউসে জড়ো হতে পারবে, যেটা বহুদলীয় গণতন্ত্রের জন্য ভালো। কারণ আদারওয়াইজ যেটা হয় যে সবসময় দুই দল হয়ে যায় পার্লামেন্টে,
এবং সরকারি দল একচেটিয়াভাবে তারা দোর্দণ্ড প্রতাপে বিরাজ করে, বিরোধী দল ওয়াকআউট করে, ফলে আমাদের সংসদটা অকার্যকর হয়ে যায়। এটাকে কিছুটা না বেশ খানিকটা বেটার জায়গায় নেওয়ার জন্য আপার হাউসে পিআর ইজ আ বেটার অপশন। ধন্যবাদ। তো এইটা তো বিএনপি রাজি হওয়া উচিত। আমরা তো ব্যারিস্টার মীর হেলালুদ্দিন আপনার কাছ থেকে শুনি, আপার হাউসের পিআর এবং একই সঙ্গে নোট অফ ডিসেন্ট, এই দুটো নিয়ে আপনার কাছ থেকে শুনবো। একটু জাস্ট 30 সেকেন্ডে কিছু কথা আমি একটু ক্লিয়ার করি। বিএনপি যখন রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে তখন কিন্তু 5ই আগস্ট হয় নাই। এটা আমরা 23 সালের জুলাই মাসের দিকে এটা আমরা ডিক্লেয়ার করেছি। তার মানে কোনো দিন হয় নাই দেখে যে ভবিষ্যতে হবে না। আমি আবারও বলি, আমি ভেরি অপটিমিস্টিক পারসন। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, কারণ আমি ইন্ডিপেন্ডেন্টলি, আমি একজন ব্যারিস্টার, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। তাহলে আমার আল্লাহর রহমতে রিজিকের জায়গাটা বা ইনকামের জায়গাটা আমার সেপারেট আছে। তো এই জায়গা যেখানে আমি কাজ করি বা আমরা যারাই রাজনীতি করছি কাজ করি, এটা কিন্তু দেশের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য। তো এই যে সুন্দর সুন্দর প্রপোজালগুলোর কথা উনি বলেছেন, হয়তো একটু স্কেপটিক্যালি বলেছেন, হয়তো আওয়ামী লীগ করে নাই 17 বছর, এটা হতে পারে, বাট কিছুই যে হয় নাই তাহলে এই দেশটা তো 71-এ যা ছিল এখন তো তা নেই। কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয় নাই। মূল বিষয়টা হচ্ছে আমাদের ল ঠিকই ছিল, দেয়ার ওয়াজ নো এনফোর্সমেন্ট অফ ল, এক্সিকিউশন অফ লটা ছিল না। তো আমার মনে হয় আমরা যেভাবে 31 দফাটা দিয়েছি এটা কিভাবে বাস্তবায়ন করব তারও একটা রূপরেখা এই এত গ্রিন সিচুয়েশন হওয়ার আগেও দিয়েছি। মানে পোস্ট প্রি 2024 5th অগস্ট আমরা এগুলো করেছি, যখন আমরা নিজেরাই হামলা, মামলা, গুম, হত্যায় জর্জরিত। তাহলে অবশ্যই আমাদের নেক ইরাদা আছে দেখে আমরা এগুলো বাস্তবায়ন করবো দেখে ইনশাল্লাহ আমরা এগুলো দিয়েছি। সেকেন্ড কোয়েশ্চেন উনি করেছেন যে এগুলো আসলে অ্যাড্রেস হওয়া দরকার এবং এটা ক্লিয়ারলি বলা দরকার, কেন এক্সিকিউটিভ অর্ডারে আমরা কোনো পার্টিকে ব্যান করতে চাইনি। এখন আওয়ামী লীগ কি ব্যান হয়েছে? ব্যান হয় না, তাদের কার্যক্রম স্থগিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি, যেহেতু আমি আইনজীবী, আমি এই ব্যাপারে দেখেছি, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি তাদের বিরুদ্ধে প্রসিকিউট করা হবে এবং যখন আইনের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হয়, যদি প্রমাণিত হয়, ক্রিমিনাল তো আর কোনো, যেমন মানুষ ক্রিমিনাল, যদি ক্রিমিনাল হয়, একে কনভিক্টেড হয়, সে যেমন বাইরে যেতে পারে না, তাহলে যদি কোনো এন্টারপ্রাইজ হয় তাহলে সে ব্যান্ড হবে। তখন হবে কি, ইতিহাসে যে পরবর্তী সময় যে কোনো এক জায়গায় এসে বলবে না এটা তো কোনো বিচার ছাড়া করছে, আরবিট্রারিলি করছে, তখন ধরেন 50 বছর পরে বা 60 বছর পরে যখন একটা জেনারেশন এত কিছু জানবে না 2024-এর ব্যাপারে, ওদের মনে হবে হ্যাঁ মনে হয় এই দলটাকে আনফেয়ারলি বিদায় করে দিয়েছিল, ক্যান্সেল করে দিয়েছিল। তো আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বিশ্বাস করি যদি লিগ্যাল প্রসেসে যাই তাহলে এই জিনিসটা মোর সাস্টেনেবল হবে। এবার আসেন নোট অফ ডিসেন্টের কথা। পিআর কেন আপার হাউসে করে, মানে ওনারা দিয়েছে, কিছু কিছু জায়গায় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস আর বিকামস ভেরি নেসেসারি। তো অল্টারনেট প্রপোজাল কিন্তু দিয়েছে যে ন্যাশনাল কনসেনসাস কমিশন না করেছিল একটা, ওইটার আন্ডারে ওরা ডিসাইড করে দিবে, পার্লামেন্ট আনুপাতিক হারে করে দিবে। আচ্ছা, এটা গেল একটা। এতগুলো নোট অফ ডিসেন্ট কেন জানেন? আপনি যদি এখন বর্তমান অবস্থা চিন্তা করেন এবং ফেব্রুয়ারি ইলেকশন চিন্তা করেন, তো হাই পসিবিলিটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মেবি এদের গভর্নমেন্ট ফর্ম করবে, সরকার গঠন করবে। যারা সরকার গঠন করবে মনে করে তাদের প্রত্যেকটা, এই যে আমি ওই আসছি কেন বাস্তবায়ন হবে না, শুধু বলে দিলেই হবে না যে এটা করব, বিকজ এগুলার অনেকগুলো ইমপ্লিকেশনস কিন্তু আছে। তো ওই জন্যই খুবই কেয়ারফুলি এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার এবং বাকি সব পাওয়ারের ব্যালেন্সটা, ইকুইলিব্রিয়ামটা রক্ষা করার জন্যই কিছু কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট দিতে হয়েছে। বিকজ ডে টু ডে রানিংয়ের এক্সপিরিয়েন্স যদি না থাকে, ধরেন আপনি সাংবাদিক, আপনি কিন্তু এই স্টুডিওটা কীভাবে চলবে জানান, হঠাৎ করে আমি যদি আসি তাহলে কোন ক্যামেরা কীভাবে, আমার কিন্তু এটা সেট আপ করতে দেরি হবে। তো এই জায়গাটাতে গিয়ে বিএনপি হ্যাড টু বি ভেরি কেয়ারফুল ওয়েন প্রমিজিং ইনটু সামথিং, যে ওনারা যেটা প্রমিস করছে বিএনপি, যদি ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে তো এগুলো বাস্তবায়ন করতে হবে। করে গেলাম, সবগুলো তো অ্যাগ্রি করে গেলাম, হয় না, এমন না যে করবে না। যদি এগুলো সাস্টেনেবল একটা সলিউশন পাওয়া যায়, নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে হবে। এবং ঐক্যমত্যের কমিশন, আই উড লাভ টু বিলিভ যে যেই গভর্নমেন্টে আসুক না কেন, সকল দলকে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে একটা বসার ফোরাম অবশ্যই প্রয়োজন, যেখানে আমরা ডিবেট করবো, আমরা মত পার্থক্য হবে, কিন্তু উইল হ্যাভ দ্য ডিবেট অ্যান্ড উইল কাম আপ উইথ এ সলিউশন। ধন্যবাদ মীর হেলালুদ্দিন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছি নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু সরোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। শাপলা প্রতীক নিয়ে সর্বশেষ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হলো
যে তারা নিজ দায়িত্বে একটা প্রতীক দিয়ে দেবে, আপনাদের আর নতুন করে প্রতীক পছন্দ করার সুযোগ নেই, তাহলে কি হবে ভবিষ্যৎ? আপনি যে কাজটা করবেন তার তো একটা প্রেসিডেন্স থাকতে হবে, একটা নজির থাকতে হবে। এই যে নির্বাচন কমিশন বলছে যে একটা মার্কা তারা চাপিয়ে দেবে, একটা মার্কা দিয়ে দেবে, এটা কি কোনো নজির আছে বাংলাদেশে? তাদের প্রথমে বললো জাতীয় প্রতীক, আমরা খণ্ডন করলাম। তারপর বললো যে এটা নাগরিকত্ব চেয়েছিল, এটাও মান্না ভাই বললেন যে আমি কোর্টে যাব না এটা নিয়ে, এইটাও আর আপনি সামনে আনতে পারলেন না। এরপরে আসলো, এখন তারা বলা শুরু করেছে এটা যেহেতু আমাদের বিধিমালায় নাই সুতরাং আমরা দিতে পারছি না। এখন বাংলাদেশের ইতিহাস থেকে আমি কয়টা উদাহরণ দেওয়া লাগবে যে একটা দল চেয়েছে, তালিকায় ছিল না, বিধিমালায় ছিল না, তবু তাদেরকে ওটা দেওয়া হয়েছে? যেমন ধরেন কাদের সিদ্দিকীর গামছা মার্কা, এটা নির্বাচন কমিশনের বিধিমালায় ছিল না, তারপর যখন তারা চেয়েছে তারপর এটাকে যুক্ত করে তারপর দেওয়া হয়েছে। ইগলের ক্ষেত্রেও সেম, এবি পার্টির ইগল, এবং মনে রাখবেন ইগল কিন্তু বিমান বাহিনীর লোগো সেম, একেবারে ইগল বিমান বাহিনীর লোগো এবং এবি পার্টির আপনার যে মার্কা সেম, এটা নিয়ে তো কোনো সমস্যা হয় নাই। এখন আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে এটা ডিজিএফআইয়ের লোগো, ডিজিএফআইয়ের লোগো তো ডিজিএফআইয়ের লোগো অন্য বাহিনীর লোগো, এটা নিয়ে আদালতের রিট আছে। 2001 সালে ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল তিনটা মার্কা নির্বাচনী প্রতীক হিসেবে যেন বাদ দিয়ে দেওয়া হয়, এটার জন্য একজন রিট করেছিলেন। তার যুক্তি ছিল তিনটা, একটা হলো ধানের শীষ হচ্ছে জাতীয় প্রতীকের অংশ, এই যে সাইডে আছে, আর লাঙ্গল এবং নৌকা হচ্ছে, নৌকা হলো পুলিশের লোগো এবং লাঙ্গল হচ্ছে আনসারের লোগোর মধ্যে আছে, সুতরাং এগুলো যেন বাদ দেওয়া হয়। তখন আদালত বলেছেন যে এতে করে জনমনে কোনো, আমি আপনাকে দরকার হলে আমি রেফারেন্সটা দিতে পারবো, জাজমেন্টটা আমি গত 2-1 দিন ধরে পড়ছি, যে তখন আদালত বললেন যে এতে করে জনমনে কোনো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে না এবং এই বাহিনীগুলোর সাথেও এই দলগুলোর কোনো সমস্যা তৈরি হচ্ছে না, সুতরাং এগুলো মার্কা হিসেবে থাকতে কোনো অসুবিধা নেই। সুতরাং এই যে কোনো কি বলে প্রতিষ্ঠানের মানে লোগো কিংবা জাতীয় প্রতীকের অংশ, এটার ক্ষেত্রে আদালতের স্ট্যান্ডিং কি এটা কিন্তু আমরা সবাই জানি, মানে অতীতে তো এরকম নজির আছে, আপনি জানেন আদালতের ক্ষেত্রে প্রেসিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখন এই কমিশন সমস্ত কিছুতে হেরে গিয়ে আমরা একটা কথা বলেছিলাম যে আপনি আমাকে একটা আইনগত এবং একটা সাংবিধানিক যুক্তি দেবেন, কেন আপনি আমাদেরকে দেবেন না? তারা বলেছে ব্যাখ্যা করব না, প্রয়োজন দেখছি না, এই সমস্ত কথা তারা বলেছে। এখন আমাদের ফাইটটা কি, যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনার স্ট্যান্ডিংটা কোন যুক্তির উপর দাঁড়িয়ে আছে এটা আমরা জানতে চাইবো, এই কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সেটা দেখাতে পারে নাই। জি, অনেক অনেক ধন্যবাদ। শেখ ফজলুল করিম মারুফ, একটু আমাকে আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতা এলে কেন মানুষ ঘুমোতে পারবে না, কেন বিশৃঙ্খলা দেখা দেবে, কেন সুন্দরীরা কি আসলেই রাস্তায় বেরোতে পারবে না, বিষয়টা কিরকম? এটা হলো যে বাংলাদেশের রাজনীতির যে অতীত যে ধারাবাহিকতা, সেখান থেকে আসলে কথাগুলো বলা। এখন দেখেন আমরা ওই যে ভাই বলেন যে প্রেসিডেন্স, হ্যাঁ আমরা বাংলাদেশের রাজনীতিকে আশাবাদী তো হতে চাই, কিন্তু এসের পর থেকে মানে 71-এর পর থেকে তো আসলে বাংলাদেশ খুব ভালো দিকে যায় নাই। এখন অনেকে ভাইও বলবেন যে ভালো দিকে না গেলে এখানে আসছে কেন, কিন্তু রাজনৈতিক দিক থেকে দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, দারিদ্র্যের হার থেকে দেখেন অনেক কমছে। সেটা হলো বাংলাদেশের মানুষের নিজস্ব দক্ষতা এবং ব্যাকুলতার থেকে, কিন্তু সরকার হিসেবে আমাদেরকে আসলে খুব বেশি ভালো কিছু পাই নাই। সেই জায়গা থেকে ভয়টা আমাদের কাজ করে। এখন এটা যে হবেই তা তো না, আমরা চাই যে বিএনপি সেটা প্রমাণ করে দিক যে হবে না, না হলে তো খুব ভালো। আমরা ভয় থেকে কি আসলে এরকম স্টেটমেন্ট দেয়া যায়, বা আপনি যদি পুরো বক্তব্যটা শোনেন তাহলে এটা কিন্তু আসলে ভয় থেকেই, যে বিএনপি আসলে এটা হবে, এবং তার চেয়ে আমরা যদি ইসলামী রাজনীতি করি, আদর্শভিত্তিক রাজনীতি করি, আমরা আসলে এর চেয়ে ভালো কিছু দিতে পারবো। এটা তুলনামূলক আলোচনায় গিয়ে এই কথাটা আসছে। এটা যে বিএনপি হবেই তা তো কথা না, বাকি আমরা চাইবো যে বিএনপি এর চেয়ে ভালো করুক। আর আমরা শেষ তুষার ভাইয়ের সাথে এটা খুব জোরালো সমর্থন জানা রাখতে চাই যে নির্বাচন কমিশন কেন সাপলা দিচ্ছে না, এটা আসলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতার উপরে আমাদের সন্দেহ দেখা দিচ্ছে। যে একটা এই গণ অভ্যুত্থানের প্রধানতম শক্তির সাথে যারা আচরণ করে, আমাদের সাথে কি আচরণ করবে সেটা বোঝাই যায়। তো আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জোরালো সমর্থন জানাই যাচ্ছি, সাপলাটা দিয়ে দেন। জি, ধন্যবাদ। হেলাল ভাই, একটু আপনার কাছে প্রশ্ন, যে আসলে কি বিএনপি ক্ষমতায় আসলে এই জিনিসগুলো ঘটবে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে শঙ্কায় আছে, যে ভয়ে আছে, আসলে কি তাই হবে, বা নির্বাচন কমিশন কি আসলে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এনসিপির সঙ্গে? না, প্রথমত ফার্স্ট পার্ট, বিএনপি এ ধরনের ঘটনা ঘটবে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমি একদম দৃঢ়তার সাথে বলছি, ইনশাল্লাহ এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। অ্যাপ্রিহেনশন থাকবে, পলিটিক্যাল রেটরিক থাকবে, ওনারা আমাদের বিরুদ্ধে এটা জনগণকে বলবেন, আমরা আমাদের 31 দফা জনগণের কাছে নিয়ে যাবো। এটা একটা রাজনীতির সৌন্দর্য বলতে পারেন, বা এটা একটা রাজনীতির পলিসিও বলতে পারেন। ওনারা এটা মানুষকে বলবে, আমরা আমাদেরটা বলবো, মানুষ যেটা অ্যাকসেপ্ট করে সেটাই হবে। যদি ওনাদেরটা অ্যাকসেপ্ট করে তাহলে ইনশাল্লাহ ওনারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, আর যদি আমাদেরটা অ্যাকসেপ্ট করে আমরা পাবো। সো এটা নিয়ে আমি খুব বেশি তর্কে যেতে চাচ্ছি না। আমার মনে হয় বহুমত প্রকাশের জন্যই এই এতগুলো আন্দোলন হয়েছে, এবং এটা ইটস ওয়াইডলি ওয়েলকাম যে যেভাবে পারে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্যে থেকে সমালোচনা অবশ্যই করা যাবে। আর আরেকটা কি বললেন, নির্বাচন কমিশন। দেখেন, আমরা এটা গণতন্ত্রের স্বার্থেই আমাদের উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠানকে
একটু চাপে রাখা, যাতে তারা বিচ্যুত না হয়। লজিক্যালি যেটা ডিল করার দরকার, অ্যাগ্রেশন বাদ দিয়ে বা স্টিফনেস বাদ দিয়ে লজিক্যালি ডিল করাটা হচ্ছে বেস্ট সলিউশন। হ্যাভিং এ ডায়ালগ ইজ অলওয়েজ এ গুড সলিউশন। ওনারা চাচ্ছেন, ওনারা দিতে পারবেন না, কেন দিতে পারবেন না, কেন দিচ্ছেন না, এটা যদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে আমার মনে হয় সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, আমার দৃষ্টিতে এখন পর্যন্ত এমন কোনো কিছু হয় নাই, মানে আমার চোখে পড়ে নাই, এটা বাদে। এটা হয়তো ওনারা, এটা তো আলোচনা সাপেক্ষ আছে, এটা নিয়ে অবশ্যই হয়তো ওনারা আরও কিছু চিন্তা ভাবনা করবেন। সরকারও এখানে ওনাদেরকে পরামর্শ দিতে পারেন, অথবা নির্বাচন কমিশনও ওনার সমাধান করবেন। বাট এখন পর্যন্ত যে গ্রসলি আপনি বলতে পারবেন যে ওনারা নিরপেক্ষতা হারিয়েছে, এরকম কোনো কিছু এখন আমার চোখে পড়েনি। যদিও আমার এখানে কিছু সেন্টার নিয়ে একটু আমার অসুবিধা আছে, এগুলো আমি অ্যাপ্লাই করেছি, দেখা যাক কী হয়। বাট এগুলো থাকবে, আমরা কমপ্লেন করব কিছুদিন, হয়তো বলবো যে ল এনফোর্সমেন্ট এজেন্সি একদিকে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিরপেক্ষ না, আবার বলবো ইলেকশন কমিশন নিরপেক্ষ না, আবার ওদিক দিয়ে আমরা প্রত্যেক দিন কিন্তু যে যার এলাকায় গিয়ে নির্বাচনের দিকেও যাব। এটা একটা আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।